সন্ধ্যা তখনও মেলায়নি। আকাশ মেঘশূন্য, পরিষ্কার। হঠাৎ কি যেন হয়ে গেল। প্রথমে কয়েকবার কামান দাগার মতো গুমগুম শব্দ, তারপর কাক ডাকতে শুরু করলো। গাছের সব পাখি একসঙ্গে আকাশে উড়ে গেল। এর প্রায় সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ঝড় বয়ে গেল বিরাটনগর গ্রামের উপর দিয়ে। ঝড়ের স্থায়িত্ব 2-3 মিনিট, এর মধ্যেই গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেল। প্রকৃতি নানান রকম খেলা খেলে, সে বিরাটনগর নিয়ে মজার কোনো খেলা খেলল। এই খেলার উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো না, বিস্মিত করা। যে কারণে কালী মন্দিরের সঙ্গে লাগোয়া 500 বছরের পুরনো বটগাছ উড়িয়ে নিয়ে চলে গেল, অথচ তার পাশেই রাইসুদ্দিনের খড়ের চালা স্পর্শও করল না। রাইসুদ্দিন উঠোনে ধান সিদ্ধ দিচ্ছিল। সে চোখ বড় বড় করে দেখল তার মাথার উপর দিয়ে বটগাছ উড়ে যাচ্ছে। গাছ না, যেন পাখি, শান্ত ভঙ্গিতে উঠছে। গ্রামের একটা মানুষও মারা পড়ল না, কিন্তু শত শত পাখি মারা পড়ল। বিরাটনগরের সবকটা পুকুরের মাছ একসঙ্গে ভেসে উঠল। মরে ভেসে ওঠা না, জীবিত অবস্থায় ভেসে ওঠা। যেন দেখতে এসেছে কি হচ্ছে, ঘটনা কি। ঝড় থেমে যাবার পরও সেসব মাছ ডুবল না, ভেসেই রইল। প্রকৃতির এই খেলা দেখে মাছেরাও যেন অভিভূত। বিরাটনগরের মানুষের প্রাথমিক ধাক্কা কাটতেই তারা ব্যস্ত হয়ে পড়ল মাছ ধরার সরঞ্জামের খোঁজে। অদ্ভুত ঘটনার ব্যাখ্যা পরে খোঁজা যাবে, আপাতত মাছ ধরা যাক। বিরাটনগরে শুরু হলো মাছ মারা উৎসব। আজকের মাছ মারা অন্য দিনের মতো না। খালি হাতে পুকুরে নেমে পড়লেই হবে। মাছগুলোর স্বভাবে আমূল পরিবর্তন হয়েছে। এদের গায়ে হাত রাখার পরও এরা নড়ছে না, পালিয়ে যাবার চেষ্টা করছে না। মতি মিয়া বড় বাড়ির পুকুরের সামনে খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। তার মাথা ঝিমঝিম করছে। এ কি কাণ্ড! বাপের জন্মে সে এমন জিনিস দেখে নাই। লোকগুলোর কাণ্ড দেখেও সে বিস্মিত। কত বড় একটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে তোরা চিন্তা কর। মাছ মারা বড় হয়ে গেল, কে জানে, হয়তো কিয়ামত শুরু হয়েছে। আসরের ওয়াক্তে কিয়ামত হওয়ার কথা। ঘটনাটা তো বলতে গেলে আসরের ওয়াক্তেই ঘটেছে। এই সময় সূর্য পশ্চিম দিকে ডুবতে গিয়েও ডুববে না, উল্টো দিকে ঘোরা শুরু করবে। আর কোনোদিন মাগরিবের ওয়াক্ত আসবে না। মূর্খ গ্রামবাসী মাছ মারা বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে দেখ ঠিকমতো সূর্য ডুবে কি ডুবে না। সূর্য না ডুবলে খবর আছে। মতি পুকুর পাড় থেকে উঠে চলে গেল। তার বুক ধড়ফড় করছে, বড়ই অশান্তি লাগছে। ঝড়ের সময় কি কি ঘটনা ঘটেছে ভালো মতো জানা দরকার। জুমাঘরের টেবল থেকে লাল পানি বের হচ্ছে বলে শুনেছে, এটাও দেখা দরকার। কালী মন্দিরের বটগাছ উপরে কোথায় নিয়ে ফেলেছে এই খোঁজটা বের করতে হবে। এত বড় একটা বটগাছ উড়ে আর কত দূর যাবে? খলপাড়ের সুলেমান নাকি আল্লাহর নামে কিরা কেটে বলেছে, বটগাছ যখন উড়িয়ে নিয়ে যায় তখন বটগাছে একটা তরুণী মেয়ে পা ভাঁজ করে বসেছিল। মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না, তার জন্য মেয়েটার কোনো লজ্জা শরমও ছিল না। মুখে ছিল হাসি। সুলেমানের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। কিছু কিছু লোকের জন্মই হয়েছে মিথ্যা কথা বলার জন্য। সুলেমান তাদের একজন। তারপরেও সে কি বলতে চায় এটা শোনা দরকার। কঠিন মিথ্যাবাদীও মনের ভুলে 2-1টা সত্য কথা বলে ফেলে। কে জানে সুলেমানের এই কথাটা হয়তো সত্যি। মরা পাখিগুলোকে দেখে মতির খুব মায়া লাগছে। ঝড় তুফানের খবর পাখিরা আগে পায়। পাখিদের উচিত ছিল উড়ে পাশের কোনো একটা গ্রামে চলে যাওয়া। পাশের গ্রামগুলোতে কিছুই হয়নি, গাছের একটা পাতাও নড়েনি। এটাও একটা আচানক ঘটনা। মতি একটা ডাহুক পাখির পাশে বসে পড়ল। ডাহুক পাখির মাংস অতি সুস্বাদু। ঝড়ে যে পাখি মারা গেছে তার মাংস খাওয়া ঠিক কিনা কে জানে। মরা মাছ খাওয়া যায়, কিন্তু মরা পাখি কি খাওয়া যায়? যে কোনো পাখি মরার সময় পা দুটা আকাশের দিকে তুলে রাখে, এটাই নিয়ম। কিন্তু এই পাখিগুলো কুকড়ে মুকড়ে পড়ে আছে, নিয়ম মতো মরতেও পারে নাই। এটাও একটা আফসোস। মতি, কি করো? বিরাটনগর কমিউনিটি হেলথ কমপ্লেক্সের ডাক্তার সাহেব সাইকেল হাতে ধরে হেঁটে হেঁটে আসছেন।
ডাক্তার সাহেবকে দেখে মতির বুক ধড়াস করে উঠল, গলা খানিকটা শুকিয়ে গেল। এমনিতে এই ডাক্তার অতি ভালো মানুষ, অতি সজ্জন, নিজে থেকেই আগ বাড়িয়ে সবার সঙ্গে কথা বলে। ডাক্তার হিসাবে 1 নম্বরেরও উপরে। কোনো রোগীর বাড়িতে গিয়ে একবার শুধু যদি সাইকেলের ঘণ্টা দেয় তাহলেই ঘটনা ঘটে যায়। ঘণ্টার শব্দ শুনে রোগী বিছানায় উঠে বসে বলে, মুরগির সালন দিয়ে ভাত খাবো। আগের যে 2 জন ডাক্তার ছিল তারা দুজনে ছিল খচ্চর ধরনের, এর মধ্যে দ্বিতীয়জন ছিল খচ্চরেরও নিচে। তাকে সালাম দিলেও সালামের উত্তর নিত না। সালামের জবাবে মাটির দিকে তাকিয়ে ঘুত করে একটা শব্দ করত। মানুষ হয়ে জন্তুর মতো শব্দ করবে কেন? তুই কি জন্তু? বর্তমান ডাক্তার সাহেবের নাম আনিসুর রহমান ঠাকুর। মুসলমানদের নামে শেষে ঠাকুর থাকবে কেন? এটা জিজ্ঞেস করা দরকার। মতি ঠিক করে রেখেছে কোনো এক সময় জিজ্ঞেস করবে। এই ডাক্তার সাহেব এত ভালো যে মতি নিশ্চিত ইনি বেশি দিন বিরাটনগরে থাকবেন না। বিরাটনগর এমন একটা জায়গা যেখানে ভালো মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। ডাক্তার সাহেব অতিরিক্ত ভালো মানুষ। এমন ভালো মানুষকে দেখে কারোরই বুক ধড়াস করার কথা না, কিন্তু মতির বুক কাঁপছে। কারণ সে গত বুধবার সন্ধ্যাকালে ডাক্তার সাহেবের 2টা শার্ট আর একটা লুঙ্গি চুরি করেছে। ডাক্তার সাহেবের কাজের ছেলে সুজাত মিয়া কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছিল। সন্ধ্যা পার হবার পরেও সে বদ ছেলে কাপড় ঘরে তুলল না। কাজেই মতি কাপড় ভাঁজ করে তার চাদরের নিচে নিয়ে নিল। কাজটা অন্যায়, আবার ঠিক অন্যায়ও না। মতি কাপড় না নিলে অন্য কেউ নিয়ে নিত। বিরাটনগর চোরের জায়গা। সমস্যা হলো ডাক্তার সাহেবের কাপড় এখন পরা যাবে না, দেখেই সবাই চিনে ফেলবে। ডাক্তার সাহেব বদলি হয়ে গেলে সে পড়বে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ডাক্তার সাহেব যাবার সময় পেয়ার করে তাকে দিয়ে গেছেন। অবিশ্বাস করার মতো কথা না, ডাক্তার সাহেবের অন্তরে মায়া মহব্বত আছে। পেয়ার করে তিনি মতিকে নিজের কিছু ব্যবহারিক কাপড় দিতেই পারেন। ডাক্তার সাহেবের দ্রুত বদলি হয়ে যাওয়াটা মতির জন্য মঙ্গলজনক। মতি হাত কচলে খুবই বিনত ভঙ্গিতে বলল, ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছি। কেমন প্রলয় ঘটনা ঘটেছে দেখলেন? আর একটু হলে কিয়ামত হয়ে যেত। বাপের জন্মে এই জিনিস দেখি নাই। বট গাছ উড়ায় নিয়ে গেছে। বট গাছের কাছে ইয়াসিন মিয়া বৈশা হুক্কা টানতেছিল, তার হুক্কায় আগুন পর্যন্ত নিবে নাই। সে এমন ভয় খাইছে কাপড় নষ্ট করে ফেলছে। ছোট নষ্ট না, বড় নষ্ট। লুঙ্গি বরবাদ। কেমন আচানক ঘটনা বলেন দেখি। খুব বেশি আচানক না, টর্নেডোতেই এমন হয়। কি কোন আপনি? টর্নেডোর ঠিক মাঝখানে থাকে টর্নেডোর চোখ। এই চোখ যেসব জায়গা দিয়ে যায় তার ব্যাপক ক্ষতি করে, কিন্তু আশেপাশে তেমন কিছু হয় না। পুষ্কুনের সব মাছ ভাইসা উঠছে, খবর পাইছেন? সেটাই দেখতে এসেছিলাম। ইন্টারেস্টিং তো বটেই। এই জিনিস আমি নিজেও আগে কখনো দেখিনি। মতি গম্ভীর ভঙ্গিতে বলল, এটা আর কিছু না, এটা আল্লাপাকের ঘন্টা। আল্লাপাক ঘন্টার মধ্যে বাড়ি দিয়ে আমাদের বলছেন, বান্দা সাবধান হও। আনিস কিছু বলল না, সাইকেল টেনে এগোতে লাগলো। তার পেছনে পেছনে আসছে মতি। এটা মোটামুটি একটা দুর্ঘটনা। মতি কথা না বলে থাকতে পারে না, হড়বড় করে কথা সে বলতেই থাকবে। মতির বয়স 30, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা। বিরাটনগরে তার একটা চালা ঘর আছে, তবু সে রাতে ঘুমায় নান্দাইল রোড স্টেশনে। একই সঙ্গে সে নানান ধরনের কাজকর্ম করে, আবার কিছুই করে না। মাঝে মধ্যে কুলির কাজ করে, যাত্রীদের মালামাল নামায়। কিছুদিন গ্রামে এসে থাকে, ঘরামের কাজ করে। শীতের সিজনে মুড়ি লাড্ডু বানিয়ে ট্রেনে করে বিক্রি করতে চলে যায় গৌরীপুর মোহনগঞ্জ। কিছুদিন হলো সে জ্বরের একটা বড়ি বানানোর চেষ্টা করছে। লালু ফকিরের কাছ থেকে ফর্মুলা জোগাড় হয়েছে। ফর্মুলা মতো বড়ি বানিয়ে রোদে শুকাতে দেবার সময় গন্ডগোলটা হচ্ছে। একটু শুকালেই বড়ি পাউডারের মতো হয়ে যাচ্ছে। বড়ির নামও মোটামুটি ঠিক করা, জরমতি। নিজের নামটা কায়দা করে বড়ির সঙ্গে যুক্ত করে দেওয়া। যতদিন এই বড়ি থাকবে ততদিন মতির নামও থাকবে, এটা কম কথা না।
বড়ি বানানো হয়ে গেলে হ্যান্ডবিল ছাপিয়ে গৌরীপুর, নেত্রকোনা, শ্যামগঞ্জ এই লাইনে বিক্রি করতে হবে। এই অঞ্চলের লোকদের পেটের ব্যথা বেশি, ট্যাবলেটে চোখের নিমিষে উড়ে যাবে। বিজ্ঞাপনের ভাষাও মোটামুটি ঠিকঠাক। ৮০ আছে, ৮০ আছে, জ্বরনাশক জন্মতি বড়ি। এক বড়ি যেমন তেমন, 2 বড়িতে কাম। ভাই ব্রাদার শোনেন শোনেন, জন্মতির নাম। এই বড়ি স্বপ্নে প্রাপ্ত। বড়ির ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ, শুধু হাদিয়া বাবদ 5 টাকা। বড়ি সেবনের পর 7 দিন গোমাংস ভক্ষণ এবং স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। গ্যারান্টি সহ চিকিৎসা, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। মতির ইচ্ছা বড়ির বিষয়টা নিয়ে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলা। ডাক্তার সাহেব অতি জ্ঞানী মানুষ, তিনি সমস্যার সমাধান জানবেন। বড়িগুলো পাউডার হয়ে যাচ্ছে কেন এটা তিনি কি আর জানবেন না? ডাক্তার মানুষ, তাদের কাজ কারবার হলো বড়ি নিয়ে। মতি বলল, ডাক্তার সাহেব। মতি চিন্তিত মুখে ডাক্তার সাহেবের দিকে তাকালো। সে সামান্য হতাশ বোধ করছে। ডাক্তার সাহেব হুঁ বলা শুরু করেছেন। ডাক্তার সাহেবের এই এক অভ্যাস, একবার হুঁ বলা শুরু করলে হুঁ বলতেই থাকেন। যাই জিজ্ঞেস করা হোক, উত্তর একটাই, হুম। বড়ই আচানক জ্বর হয়েছে, কি বলেন? পাখি মারা পড়েছে বেসুমার, সব ধরনের পাখি মারা পড়েছে। এর মধ্যে একটা ডাহুক পাখিও দেখলাম। ডাহুক পাখির মাংস অতি সুস্বাদু। আপনি ডাহুক পাখির মাংস কোনোদিন খেয়েছেন? না, খাইনি। মতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডাক্তার সাহেব হুঁ বলা বন্ধ করেছেন। এখন হয়তো কিছু কথাবার্তা বলবেন। ডাহুক পাখি বছরে 1 দিন অন্ধ হয়ে যায়, এটা জানেন? না। খুবই আচানক ঘটনা, বছরে 1 দিন ডাহুক পাখি চোখে দেখে না। ডাহুক পাখি ধরার এই একটাই সুযোগ, ওই দিনেই ধরা হয়। ডাক্তার কৌতূহল চোখে তাকালো। একটি বিশেষ শ্রেণীর পাখি বছরে 1 দিন চোখে দেখে না, এটা তো বিস্ময়কর ঘটনা। ঘটনার পেছনে কি সত্যতা আছে, নাকি এটিও অনেক লোকজ বিশ্বাসের মতো একটি অপরিলক্ষিত লোকজ বিশ্বাস? ডাক্তার সাহেব, বলো। জ্বরে যেসব পাখি মারা গেছে সেইগুলা কি খাওয়া জায়েজ আছে? তোমার কথা বুঝতে পারছি না। ধরেন একটা ডাহুক পাখি গাছের আগায় বসে আছে, ছররা দিয়ে গুলি করে তারে মারলাম, এই পাখি খাওয়া জায়েজ আছে। আবার ধরেন জ্বরে পাখিটা মারা গেল, সেটা খাওয়া কি জায়েজ আছে? আমি বলতে পারছি না, তবে আমি কোনো সমস্যা দেখি না। খাবেন? ডাক্তার বিস্মিত হয়ে বলল, কি খাবো? মতি ইতস্তত করে বলল, বার্সারের নিচে একটা ডাহুক পাখি মরে পড়ে আছে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে রাঁধে নিয়ে আসি, খান। আপনি ডাহুক পাখির মাংস খান নাই, খেলে মজা পাইবেন। পাখির মাংস শক্ত হয়, ডাহুক পাখির মাংস মোলায়েম, হাড্ডি শুদ্ধ মুখের মধ্যে গলে যায়। যদি খান ব্যবস্থা করি। না, ডাহুক পাখি খাবো না। আমার কথায় কি রাগ হয়েছেন? না, রাগ হয়নি। রাগ হব কেন? রাগ হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। এত বড় একটা ঝড় নিজের চোখে দেখার পর থেকে মাথা ঠিক নাই, কি বলতে কি বলে ফেলি। ডাক্তার জবাব না দিয়ে সাইকেলে উঠে পড়ল। মতি ফিরে চলল বাঁশঝাড়ের কাছে। ডাহুক পাখির একটা ব্যবস্থা করতে হবে। নান্দাইল রোড বাজারে একটা মেয়ে মানুষের কাছে তার যাতায়াত আছে। মেয়ে মানুষটার নাম মর্জিনা। এই মেয়ের খাওয়া খাদ্য খুব পছন্দ। সব সময় তার মুখে কিছু না কিছু আছে, মুখ নড়ছেই, টুকুর টুকুর টুকুর। এক বাটি পাখির মাংস রেঁধে নিয়ে গেলে মর্জিনা বড়ই খুশি হবে। তুফানের গল্পটাও করা দরকার, সামান্য জোড়াতালি দিয়ে সুন্দর করে বলতে হবে। আচানক ঘটনা শুনতে পুরুষ মানুষ তেমন বেশি পছন্দ করে না, মেয়ে মানুষ করে। ঝড়ের ঘটনা মতি কিভাবে বলবে মনে মনে গোছাতে শুরু করলো। বুঝলি মর্জিনা, আল্লাহ পাকের কুদরতের শেষ নাই। পরিষ্কার দিন, লীলা আসমান, হঠাৎ বাস পড়ার মতো শব্দ। দৌড় দিয়া ঘর থেকে বাইর হইয়া দেখি মাথার উপর দিয়ে উড়োজাহাজের মতো কি জানি যায়। শো শো বো বো শব্দ। চোখ কসলাই তাকাইলাম, না
উড়োজাহাজ না, বট গাছ, বিরাট বট গাছ আমার বাড়ির উপর দিয়ে উড়াল মেরে যাইতেছে। ঘটনা এখানেই শেষ না। বট গাছে এক মাইয়া লোক বসা, পানের বাটার মতো গুলমুখ, ঠোঁট টকটকা লাল, মনে হইতেছে এইমাত্র রক্ত খেয়ে আসছে, ঠোঁটে রক্ত লাগে আছে। তার পরনে একটা কাপড় তো দূরের কথা, সুতা পর্যন্ত নাই। মর্জিনা গল্পটা পুরো বিশ্বাস করবে। মেয়ে মানুষের যে স্বভাব, বিশ্বাস করলেও ভাব দেখাবে বিশ্বাস করে নাই। মুখ ঝামটা দিয়ে বলবে, আপনি এমন মিসখোর, খালি মিশা কথা। বট গাছের উপরে ন্যাংটা মেয়ে ছেলে, সে মতিকে তখন আল্লাহ খুদার নামে কিরা কাটতে হবে। এতে কিছু পাপ হবে, কোন এক জুম্মাবারে মসজিদে গিয়ে তবা করে পাপ কাটাতে হবে। ডাক্তার সারা গ্রাম ঘুরে এখন দাঁড়িয়ে আছে মগরা খালের কাছে। চারদিক অন্ধকার হয়ে গেলেও এই জায়গায় কি করে জানি খানিকটা আলো আটকে আছে। শীতকালে খালে কোনো পানি থাকে না। এখন আশ্বিন মাস, পায়ের পাতা ডুবানোর মতো পানি আছে। পাহাড়ি নদীর মতো এই খালের পানি চকচক করছে। মগরা খাল মূল যে নদী থেকে এসেছে তার পানি ঘোলা, অথচ এই খালের পানি সবসময় ঝকঝকে পরিষ্কার। দেখলেই আজলা ভর্তি পানি নিয়ে চোখে মুখে দিতে ইচ্ছা করে। ডাক্তার জঙ্গলি কাঠগোলাপ গাছে হেলান দিয়ে সাইকেলটা রাখল। সাইকেলের ক্যারিয়ারে বাঁধা পেট মোটা চামড়ার ব্যাগ হাতে নিল। মাগরা খালের পাশে সুন্দর বসার ব্যবস্থা আছে। জৈনক বিধুভূষণ চক্রবর্তীর বানানো কুলাকৃতি ঘর, যে ঘরের মেঝে শ্বেত পাথরে বাঁধানো। একসময় মগরা খাল বিশাল নদী ছিল, তার নাম ছিল হাবলঙ্গা নদী। নদীর তীরে ছিল মহা শ্মশান। দূর দূরান্ত থেকে খাটিয়ায় করে মরা আসত। সেই সময় বিধুভূষণ চক্রবর্তী শঙ্কুশান যাত্রীদের জন্য এই ঘর বানিয়ে দেন। নিজের কর্মকাণ্ডও দেয়ালে লিখে রাখেন। শ্মশান বন্ধুর কল্যাণ কর্মে অনাথ কাঙালি বিধুভূষণ চক্রবর্তী কর্তৃক বঙ্গ তারিখ 1320 সনে নির্মিত। শুধুমাত্র ব্রাহ্মণ প্রবেশ করিবে, অন্যথায় মহাপাতকী হইবেন। 150 বছরে হাবলঙ্গা নদী হোজেমেজ হয়ে গেছে মগরা খাল। শ্মশান বন্ধুদের কল্যাণ কর্মে নির্মিত ঘর ধসে গেছে। উত্তর দিকের দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবে শ্বেত পাথরের মেঝে অবিকৃত আছে। জ্যোৎস্নার সময় মেঝে থেকে জ্যোৎস্না ঠিকরি পড়ে। ডাক্তার লোক লাগিয়ে মেঝে পরিষ্কার করিয়েছে। সে মাঝে মাঝে এখানে এসে বসে, যদিও জায়গাটা বিপজ্জনক। গত বছর 2টা গরু এই জায়গায় সাপের কামড়ে মারা গেছে। তার আগের বছর এক ভিখিরিনী মারা গেছে। ভিখিরিনীর পরিচয় উদ্ধার হয়নি। মনে হয় অনেক দূরের কোনো গ্রাম থেকে ভিক্ষা করতে করতে এদিকে চলে এসেছিল। দুপুরে ক্লান্ত হয়ে আঁচল পেতে নির্জন শ্মশান ঘরে শুয়েছিল। সেখানেই তাকে সাপে কাটল। ডাক্তার চামড়ার ব্যাগ খুলে পেট মোটা একটা শিশি বের করে শিশির মুখ খুলল। ছড়িয়ে পড়ল কার্বলিক অ্যাসিডের কড়া গন্ধ। সে যতক্ষণ এখানে থাকে মুখ খোলা অবস্থায় কার্বলিক অ্যাসিডের বোতলটা পাশে থাকে। যে কোনো পুরানো ধ্বংসস্তূপ হল গোখরা সাপের আস্তানা। প্রচণ্ড বিষধর সাপ ভীরু প্রকৃতির হয়ে থাকে। তাদের স্বভাব হল মানুষের কাছ থেকে দূরে থাকা। এই ক্ষেত্রে মানুষেরও কিছু করণীয় আছে। মানুষদের উচিত তাদের উপস্থিতি জানান দেওয়া। ডাক্তারের চায়ের পিপাসা পেয়েছে। তার পেটমোটা ব্যাগে চায়ের সব সরঞ্জামই আছে। ফ্লাক্স ভর্তি ফুটন্ত গরম পানি, টি ব্যাগ, চিনি। আলগ্রে চায়ের একটি টিনের কৌটাও আছে। আলগ্রে চায়ের বিশেষ গন্ধটা নবনের অতি প্রিয়। এই কৌটার মুখ এখনো খোলা হয়নি। সামনের সপ্তাহেই নবনের আসার কথা, তখন খোলা হবে। চা বানানোর সরঞ্জাম ব্যাগ থেকে বের করা হয়েছে। সন্ধ্যা মিলিয়ে যাবার পরেও জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়নি। অবশ্য অন্ধকার হলেও সমস্যা নেই। ব্যাটারিতে চলে এমন একটা ছোট্ট লণ্ঠন ব্যাগে আছে। চা করা হয়ে গেছে। তারপরেও চুমুক দিয়ে আনিসের ভালো লাগলো। সে ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মাস 6 হলো সে সিগারেট ছাড়ার প্রাণপণ চেষ্টা করছে, লাভ হচ্ছে না। সিগারেট খাওয়া বরং বেড়ে গেছে। নবনী এলে সিগারেট খাওয়া পুরোপুরি ছাড়তে হবে। নবনী সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তার নাকি সিগারেটের প্যাকেট দেখলেই গন্ধে মাথা ধরে, বমি চলে আসে। গত সপ্তাহে নবনীকে চিঠি লেখা হয়নি।
নির্জন জায়গায় বসে চট করে কয়েকটা লাইন লিখে ফেলা যায়। চিঠির সরঞ্জাম, কাগজ, বল পয়েন্ট, খাম, ডাকটিকিট সহ সবই তার মোটা ব্যাগে আছে। চিঠি লিখবে কি লিখবে না আনিস মন স্থির করতে পারছে না। তার সিগারেট শেষ হয়েছে, সে আরেকটা সিগারেট ধরিয়েছে। চিঠি লেখার পরিকল্পনা আপাতত বাতিল। তবে চিঠির ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে। মস্তিষ্কের একটা অংশ গুটিসুটি করে চিঠি লেখা শুরু করে দিয়েছে। আনিস এখন যদি সাইকেলে উঠে রওনা দেয় তবুও চিঠি লেখা বন্ধ হবে না। আনিস চিঠি লিখতে বসল। নবনী, আমাদের এখানে আজ হঠাৎ টর্নেডোর মতো হলো। টর্নেডোর স্থায়িত্ব ছিল কম, 2 থেকে 2.5 মিনিট। তবে এই কিছুক্ষণেই যা ঘটেছে তার নাম লণ্ডভণ্ড। ছবি তুলে রাখলে তুমি দেখতে পেতে। ফিল্ম ছিল না বলে ছবি তোলা হয়নি। এখানের বাজারে ফিল্ম পাওয়া যায় না। ফিল্মের জন্য লোক পাঠাতে হবে নেত্রকোনায়। তোমার যদি মনে থাকে তাহলে ফিল্ম নিয়ে এসো। এই অজ অঞ্চলে মাঝে মাঝে সুন্দর সুন্দর ব্যাপার ঘটে, যার ছবি তুলতে ইচ্ছে করে। আমার খবর ভালো, হাসপাতালে প্রচুর রোগী আসে। তেমন কোনো কারণ ছাড়াই আমার ডাক্তার সুনাম ছড়িয়ে পড়েছে। এরা আমার নাম কি দিয়েছে জানো? আমার নাম দিয়েছে সাইকেল ডাক্তার। একটা সাইকেল নিয়ে ঘোরাফেরা করি, এই জন্যই এই নাম। ভাগ্যিস ঘোড়ার পিঠে চড়ি না, চড়লে এরা নাম দিত ঘোড়া ডাক্তার। আমার বিষয়ে যে মজার ব্যাপারটি ছড়িয়েছে সেটা হলো, যখন আমি ভিজিটে যাই এবং রোগীর বাড়ির সামনে সাইকেল থেকে নেমে ঘন্টা দেই, ঠিক তখনই সাইকেলের ঘন্টা শুনে রোগীর রোগ সেরে যায়। ওষুধপত্র কিছুই লাগে না। আমি খুব ভয়ে ভয়ে আছি। অচিরেই এরা হয়তো আমাকে সাইকেল ডাক্তার ডাকা বন্ধ করে ঘন্টা ডাক্তার ডাকা শুরু করবে। তুমি যে 4টা অর্কিড দিয়ে গিয়েছিলে সেইগুলো বারান্দায় যে জায়গায় ঝোলাতে বলেছ সেখানেই ঝোলানো হয়েছে। যেভাবে যত্ন করতে বলেছ সেভাবেই যত্ন করছি। তোমার হিসেব মতো গত মাসেই গাছগুলোতে ফুল আসার কথা, কিন্তু এখনো আসেনি। হঠাৎ করে অর্কিডের প্রসঙ্গ কেন এলো সেটা বলি। পরশু রাতে স্বপ্ন দেখি গাছগুলোতে ফুল ফুটেছে। স্বপ্নের ফুল বাস্তবের ফুলের চেয়েও সুন্দর হয়। স্বপ্নে দেখলাম গাছগুলোতে শুধু যে নীল রঙের ফুল ফুটেছে তা না, ফুলগুলো চাঁদের জ্যোৎস্নার মতো চারপাশে আলো ছড়াচ্ছে। আমি খুবই ব্যস্ত হয়ে এই অপূর্ব দৃশ্য তোমাকে দেখবার জন্য টাকাটাকি করছি। তুমি যে এখানে থাকো না এটা আমার মনে নেই। আমার চিঠি পড়ে তোমার কি হাসি পাচ্ছে? মনে হচ্ছে ডাক্তারের ভেতর কাব্যভাব চলে এসেছে? কিছুটা যে আসেনি তা না। রোগ শোক ছাড়াও ইদানিং আমি আরো অনেক কিছু নিয়ে ভাবি। কিছু কিছু ভাবনা বেশ উদ্ভট। হঠাৎ একসঙ্গে ঝিঝি পোকা ডাকতে শুরু করলো। লোকবসতির বাইরে যেসব ঝিঝি পোকা ডাকে তাদের গলায় জোর অনেক বেশি। তারা একসঙ্গে ডাকতে শুরু করে, আবার হঠাৎ করে একসঙ্গে থেমে যায়। একজন শুধু থামে না, সে ডেকে যেতেই থাকে। সে সম্ভবত ঝিঝি পোকাদের লিডার। আনিস উঠে দাঁড়ালো। রাত হয়ে গেছে, কোয়ার্টারে ফেরা দরকার। কৃষ্ণপক্ষ চলছে। অন্ধকারে সাইকেল চালানো কষ্টকর ব্যাপার। রাস্তাটা খাওয়া খন্দে ভরা। সাইকেল টেনে টেনে নিয়ে যেতে হবে। কাঠগোলাপের গাছে সাইকেল হেলান দিয়ে রাখা হয়েছিল। সেখানে শত শত জোনাকি পোকা জ্বলছে। সাইকেল নেই। আনিসের বিস্ময়ের সীমা রইল না। কেউ একজন চুপি চুপি সাইকেল নিয়ে চলে গেছে। সাইকেলটা তার শখের জিনিস ছিল। পোষা কুকুরের উপর যেমন মায়া পড়ে, সাইকেলের উপরও সেরকম মায়া পড়ে গেছে। আনিস খুবই অবাক হয়ে লক্ষ্য করল তার রাগ লাগছে না, মন খারাপ লাগছে। জোনাকি পোকাগুলো ঝাঁক বেঁধে উঠছে। অতি সুন্দর দৃশ্য। এই দৃশ্য মন টানছে না। আনিস হাঁটতে শুরু করলো। জোনাকি পোকাগুলো পেছনে পেছনে আসছে। এরা সরাসরি উঠছে না, ঢেউয়ের মতো উঠানামা করছে। আনিস আরেকটা সিগারেট ধরালো। সাইকেলের শোক ভোলার চেষ্টা করতে হবে। মাথায় অন্য কোনো চিন্তা ঢোকাতে হবে। জোনাকি পোকা নিয়ে চিন্তা করা যেতে পারে। মানুষ কি কখনো জোনাকি পোকা পোষ মানাতে পেরেছে? মানুষের পক্ষে অসম্ভব কিছু নেই। পশু পাখি মৌমাছি যে পোষ মানাতে পারে, জোনাকি পোকা সে পোষ মানাতে কেন পারবে না? মানুষ
বিচিত্র সব জিনিস চেষ্টা করে দেখে। এই চেষ্টাটা কেউ কি করেনি? জোনাকি পোকা পোষ মানানো গেলে সে কিছু জোনাকি পোষ মানাতো। নবনী এবং সে অন্ধকারে বসে গল্প করবে, আর তাদের দুজনের মাঝখানে 500 জোনাকি জ্বলবে নিববে। তীক্ষ্ণ গলায় হঠাৎ কে যেন কথা বলল। ক্যাডা গো, ডাক্তার সাহেব না? আনিস থমকে দাঁড়ালো। মনে হচ্ছে ঝোপের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে আছে। ভয় দেখানোর জন্য আচমকা কথা বলে উঠেছে। ডাক্তার সাহেব ডরাইছেন? না, আমি বদি। চেয়ারম্যান সাহেব আপনারে বেসাইন হয়ে খুঁজতেছে। ও আচ্ছা। কোন ওখানে খুঁজা পাই না, শেষে মনে হইল আপনি আছেন শ্মশান খাটায়, চলে আসলাম। ভালো করেছ। দূর থেকে দেখছি আপনি আসতেছেন, তখন ভাবলাম দেখি আমরা ডাক্তার সাহেব সাবাস কেমন করে গেছেন, নিচে লুকায় বসেছিলাম। চেয়ারম্যান সাহেব কেন ডেকেছেন জানো? খানা খাইবার জন্য ডেকেছেন। উনি একলা খানা খাইতে পারেন না, আজ খানার আয়োজন ভালো, খাসি জবে হয়েছে। ও, ঝড় হয়েছে এই জন্যে জানের সদকা। চেয়ারম্যান সাহেব ঝড় তুফান খুব ভয় পান। তুমি ভয় পাও না? আমিও ভয় পাই। গরিবের ভয় নিয়ে কোনো আলাপ হয় না, বড় লোকের ভয় নিয়ে আলাপ হয়। দেন ব্যাগটা দেন আমার হাতে। থাক। থাকবো কেন? আপনি ব্যাগ নিয়ে কষ্ট করে হাঁটবেন, আর আমি বাবু সাহেবের মতো হাত পাও নাচাইয়া হাঁটবো, এইটা হয় না। বদি জোর করে ব্যাগ নিয়ে নিল। চেয়ারম্যান সাহেবের নাম জহিরুদ্দিন খাঁ। বয়স 60-এর কাছাকাছি, শক্ত সমর্থ চেহারা। জীবনের বেশিরভাগ সময় মানুষকে ধমক ধমক দিয়ে পার করেছেন বলে চেহারায় ধমকের স্থায়ী ছাপ পড়ে গেছে। শান্ত ভঙ্গিতে যখন বসে থাকেন তখনও মনে হয় সামনের মানুষটাকে ধমকাচ্ছেন। লোকজনদের সঙ্গে কথা বলার জন্য তার 2টি ঘর আছে। একটা হলো বাংলা ঘর, সাধারণ পরিচিত জনরা সেখানে বসে। আরেকটা হলো ভেতর বাড়ির দিকে একটা ঘর, যার নাম মাঝালা ঘর। মাঝালা ঘর ঘনিষ্ঠ জনদের জন্য। মাঝালা ঘরে বিরাট খাট পাতা আছে। অতিথিদের খাটে পাতুলে বসতে হয়। তিনি একা কাঠের একটা চেয়ারে বসেন। চেয়ারের সামনে জলচৌকি, তিনি পা তুলে দেন জলচৌকিতে। আনিস ভেবেছিল চেয়ারম্যান সাহেবের মাঝালা ঘরে গিয়ে দেখবে ঘর ভর্তি লোক। সবসময় তাই থাকে, আজই ঘর ফাঁকা। জহিরুদ্দিন খাঁ গম্ভীর মুখে পান চাবাচ্ছেন, ঠোঁটের ফাঁক দিয়ে পানের লাল পিক গড়াচ্ছে। চেয়ারের হাতলে রাখা গামছায় পানের পিক মুছলেন। তিনি বললেন, ডাক্তার আসো কেমন? জি ভালো। গজব হয়ে গেছিল, এমন ঝড় আমি জীবনে দেখি নাই। এই যে বুক ধরফর শুরু হয়েছে, এখনো কমে নাই। আইতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, ভয়ের চোটে সূরা ভুলে গেলাম। যতই চেষ্টা করি মনে আসে না। তুমি আসার আগে আগে মনে পড়েছে, 3 বার পড়েছি। পা তুলে আরাম করে বসো ডাক্তার। আনিস পা তুলে বসল। একটা বালিশ নিয়ে হেলান দাও। তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, এটা বোধহয় তুমি জানো না। আমার রাগ যেমন বেশি, স্নেহও বেশি। ফাজিল লোকজন রাগটা দেখে, স্নেহ দেখে না। তোমার মনটা খারাপ কেন? আনিস বলল, মন খারাপ না। বৌমা আবার কবে আসবে? আনিস বলল, সামনের সপ্তাহে আসার কথা। ওর তো ইউনিভার্সিটি খোলা, ইচ্ছে থাকলেও ইউনিভার্সিটি ফেলে আসতে পারে না। চেয়ারম্যান সাহেব পিক মুছতে মুছতে বললেন, স্ত্রীদের ইউনিভার্সিটি হলো তাদের স্বামী, এর বাইরে কোনো ইউনিভার্সিটি নাই। বৌমাকে আসার জন্য চিঠি দিয়ে দাও। এই বাংলা মাসের 21 তারিখ ধলা গ্রামে আরম্ভ হবে ষাঁড়ের লড়াই। শহরের মেয়ে এইসব তো দেখে নাই, দেখলে মজা পাবে। আসতে বলে দাও। জি আচ্ছা। ষাঁড়ের লড়াই তুমি দেখছো ডাক্তার? জি না। অতি মনোহর। এই বছর লড়াইয়ে আমার নিজের ষাঁড় আছে। ষাঁড়ের নাম জুম্বা খান। দেখি জুম্বা কি করে। শরবত খাও, দিতে বলি? জি না, শরবত খাবো না। খাও, খেলে ভালো লাগবে। দুধ আর পেস্তা বাদাম দিয়ে বানানো শরবত, বরফের কুচি দিয়ে ঠান্ডা করা। বরফ আনে আছে নেত্রকোনা থেকে। বরফ অবশ্য শরবত বানানোর জন্য আনি নাই। আমি মাঝে মধ্যে সামান্য মদ্যপান করি।
তার জন্য বরফ লাগে। তুমি মদ্যপান করো? জি না। তোমার আগে যে ডাক্তার ছিল, সিদ্দিক নাম, সে এই লাইনে উস্তাদ লোক ছিল। পুরা 1 বোতল একা খেয়েছে, তারপরেও কিছু হয় নাই। যাই হোক, শরবত খাও। চেয়ারম্যান সাহেব গলা উঁচিয়ে ডাকলেন, শরবত আন। শরবত মনে হলো তৈরি ছিল। চেয়ারম্যান সাহেবের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে শরবতের গ্লাস নিয়ে ঘরে 17-18 বছরের একটা মেয়ে ঢুকল। আনিস চমকে উঠল। গ্রাম ঘরে এত রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ঠোঁট পর্যন্ত লাল, লিপস্টিকের লাল না, পানের রসের লালও না, এমনিতেই লাল, যেন টোকা দিলেই রক্ত বের হবে। চেয়ারম্যান সাহেব গম্ভীর গলায় বললেন, এর নাম হ্যানা, আমার দূর সম্পর্কের ভাস্তি, অনাথ মেয়ে। পিতামাতা গত হয়েছে, থাকতো মামার বাড়িতে। তারা খুবই অত্যাচার করত, শেষে আমার কাছে এনে রেখেছে। মেয়েটাকে ভালো করে দেখো ডাক্তার। আনিস অস্বস্তিতে পড়ে গেল। মেয়েটাকে ভালো করে দেখার কি আছে সে বুঝতে পারছে না। চেয়ারম্যান সাহেব বললেন, মেয়ে সুন্দর কিনা বলো। আনিস বলল, জি সুন্দর। ভালো করে দেখেছ তো? জি। সিনেমার কোনো হিরোইন এই মেয়ের কাছে আনলে মনে হবে বান্দি। কি ঠিক বলছি না? ডাক্তার চুপ করে রইল। চেয়ারম্যান সাহেব হাই তুলতে তুলতে বললেন, এখন এই মেয়ের জন্য শহর থেকে পাত্র জোগাড় করবে। তোমার অবিবাহিত বন্ধু বান্ধব আছে না? তাদের চিঠি দিবা, সঙ্গে কন্যার ছবি দিয়ে দিবা। ময়মনসিংহ শহরে নিয়ে স্টুডিওতে হেনার ছবি তুলে আসি। চেহারা যত সুন্দর, ছবি তত সুন্দর হয় নাই। ছবি তোমার কাছে পাঠিয়ে দেব। হেনা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, মনে হয় সে কেঁদে ফেলবে। জহিরুদ্দিন খাঁ হেনার দিকে তাকিয়ে হাত দিয়ে মাছি তাড়াবার মতো ভঙ্গি করে বললেন, যা এখন ঘরে যা। বাংলা ঘরে প্রচুর লোক সমাগম হয়েছে, এটা বোঝা যাচ্ছে। জুমা ঘরের ইমামের সুরেলা গলা শোনা যাচ্ছে। চেয়ারম্যান সাহেব আরেকটা পান মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন, জুমা ঘরের ইমামের বিষয়ে একটা খুবই খারাপ কথা শুনেছি। সকালবেলা তিনি দুধ খান। হাসানের ছেলে রোজ সকালে তারে 1 পোয়া দুধ দিয়ে আসে। ছেলেটার বয়স 8-9। গত সোমবারে সে দুধ নিয়ে গেছে। ইমাম সাহেব তখন ছেলের হাত ধরে দরজা লাগাই দিল। ঘটনা কি ঘটলো বুঝতে পারছো ডাক্তার? আনিস কিছু বলল না, চুপ করে রইল। চেয়ারম্যান সাহেব পানের পিক মুছতে মুছতে বললেন, আমি সন্ধান নিতেছি ঘটনা। যদি সত্যি হয়, এই গুমামরে আমি ন্যাংটা করে গ্রামের চারদিকে চক্কর দেওয়াবো। এই অঞ্চলে খারাপ লোক আমি একলা থাকবো, আর কাউরে থাকতে দিব না। ডাক্তার যাও, মিলাদে সামিল হও। আমি সামিল হতে পারবো না, মদ্যপান করেছি। এই অবস্থায় মিলাদে যোগ দেওয়া যায় না। ডাক্তার উঠে দাঁড়ালো। চেয়ারম্যান সাহেব ইশারা করে আবার তাকে বসতে বললেন। ডাক্তার বসল। চেয়ারম্যান সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, হেনার বিষয়ে আরো কিছু কথা আছে, তোমাকে পরে বলবো। জি আচ্ছা। আমার কথাবার্তা কি তোমার কাছে আওলা লাগতাছে? জি না। ঝড়ের সময় এমন ভয় পাইছি, আধা বোতল খায়া ফেলছি। কাজেই কথাবার্তা আওলা, মনে কিছু নিবা না। আমি যে লোক খারাপ, এই খবর কি তুমি পেয়েছো? ডাক্তার চুপ করে রইল। নেশাগ্রস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলা সহজ। প্রশ্ন করলে জবাব দিলেও চলে, জবাব না দিলেও চলে। নেশাগ্রস্ত মানুষ নিজের কথাই শোনে, অন্যরা কি বলছে না বলছে তা তার মাথায় ঢোকে না। চেয়ারম্যান সাহেব বললেন, আমি লোক খুবই খারাপ, বুঝছো ডাক্তার? অত্যধিক খারাপ। এমন সুন্দরী এক মেয়ে নিজের কাছে এনে রেখেছি কেন? মেয়ের উপকারের জন্য? এইটা ভাববা না। যা বলার বলেছি, এর চেয়ে খোলাসা করে বলতে পারবো না। তবে আমার মনে স্নেহ মমতা আছে। এই মেয়েরে আমি নিজ খরচায় বিবাহ দেব, গলা কান হাতের গয়না দিব। ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাতাল মানুষ কথা বলতেই থাকবে, শেষ পর্যন্ত আলাপ কোন দিকে যাবে কে জানে। ইমাম সাহেব সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে তা মনে হয় মাতাল হবার কারণে বলা।
কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় মানুষটা ভালো। ইমাম সাহেব সেরকম একজন। সরল মুখ, সরল কথাবার্তা। একবার আনিস রোগী দেখে ফিরছিল। ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো। ইমাম সাহেব বিনয়ের সঙ্গে সালাম করে বললেন, ডাক্তার সাহেবের মনটা মনে হয় খারাপ। কি হয়েছে জনাব? আনিস বলল, একজন রোগী দেখে এসেছি। রোগীর অবস্থা ভালো না। তাকে শহরে নিয়ে যেতে পারলে বাঁচানোর সম্ভাবনা ছিল। এখন সম্ভাবনা নাই বললেই চলে। মনটা এ কারণেই খারাপ। ইমাম সাহেব বললেন, রোগীর নাম কি? আনিস বলল, নাম দিয়ে কি করবেন? ইমাম সাহেব বললেন, তার জন্য খাস দিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আপনি রোগীর অবস্থা দেখে মন খারাপ করেছেন, দেখে কষ্ট পেয়েছি। আজ সারা রাত ইবাদত বন্দিগি করে রোগীর জন্য দোয়া করব। আনিস বলল, রোগীর নাম সাদেক। পেটে আলসার আছে, পেট ফুটো হয়ে গেছে, রক্ত বমি করছে। ডাক্তার সাহেব, আপনি মনটা ঠিক করেন। আমি আল্লাহ পাকের দরবারে হাত উঠাইতেছি। সাদেক নামের এই রোগী বেঁচে গিয়েছিল। আনিস ইমাম সাহেবকে খবরটা দেবার পর তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন। এই প্রকৃতির মানুষ বড় কোনো অন্যায় করতে পারে না। মতি আছে মর্জিনার ঘরে। তার ঘরটা ছোট। ঘর ভর্তি বিরাট এক চৌকি। চৌকিতে শীতল পাটি পাতা আছে। গৃহস্থালির যাবতীয় সরঞ্জাম চৌকির নিচে লুকানো। হাড়ি পাতিল, বালতি, টিনের ট্রাঙ্ক, পানির কলসি। দর্শনীয় বস্তুর মধ্যে আছে দুটো ফুলতোলা ওয়ালের বালিশ। মর্জিনা ময়লা বালিশে ঘুমোতে পারে না। দুটো বালিশই পরিষ্কার, ঝকঝক করছে। বালিশের ওয়ালে ফুল তারই তোলা। একটা ফুলের নিচে ইংরেজিতে লেখা মর্জিনা বেগম। সূচিকর্মে তার দক্ষতা আছে এটা বোঝা যায়। মতি বালিশে আধশোয়া হয়ে আছে। তার হাতে বিড়ি। সে আয়েশ করে বিড়ি টানছে। মর্জিনা মেঝেতে পিড়ি পেতে খেতে বসেছে। সে যে খুব তৃপ্তি করে খাচ্ছে তা বোঝা যাচ্ছে। মতি বলল, পাখির সালুন কেমন হয়েছে? কিছু তো বললা না। মর্জিনা বলল, সালন ভালো হয়েছে, অতি ভালো হয়েছে। জাল বেশি হয়েছে, কিন্তু স্বাদ হয়েছে। আপনি রাঁধছেন? আপনি হইলেন গুণের নাগর। বলেই মর্জিনা হেসে ফেলল। মতি বলল, ভাত খাওয়ানোর সময় হাসবা না গো। খাওয়া হইল ইবাদত। ইবাদতের সময় হাসাহাসি করা ঠিক না। আল্লাহ পাক নারাজ হন। মর্জিনা বলল, আপনি কি আজ রাতে থাকবেন না চইলা যাইবেন? বুঝতেছি না, থাকতেও পারি আবার চইলাও যাইতে পারি। থাকেন, গপসপ করি। চৌকির উপর থেকে মর্জিনার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। সে বসেছে মতির দিকে পিঠ দিয়ে। কথা বলার সময় মাঝে মাঝে মতির দিকে তাকাচ্ছে। তখনই তার মুখ দেখা যাচ্ছে। গোলগাল সুন্দর মুখ, বড় বড় চোখ, চোখ ভর্তি মায়া। বাজারের মেয়েদের চোখে মায়া থাকে না। এই মেয়ের চোখে এত মায়া কেন কে জানে। মতি বড়ই উদাস বোধ করল। মেয়েদের মায়াভর্তি চোখ সবসময় তাকে উদাস করে ফেলে। আল্লাহ পাক এই কাজটা ঠিক করেন নাই। মেয়ে ছেলের চোখে এত মায়া দেওয়া ঠিক হয় নাই। কিছু মায়া পুরুষের চোখে দেওয়া উচিত ছিল। মর্জিনা বলল, আজ যে পাখির সালন দেয়া ভাত খাবো চিন্তাই করি নাই। ঘরে কিছুই ছিল না, ঠিক করে রাখছি শুকনা মরিচের ভর্তা দিয়ে ভাত খাবো। মতি বলল, রিজিক আল্লাহ পাকের ঠিক করা। আল্লাহ পাক ঠিক করেছেন তুমি আজ রাতে পাখির সালন দেয়া ভাত খাইবে। এইখানে তোমার আমার কিছুই করার নাই। পাখির সালন সংসদে পাশ হয়ে গেছে। মর্জিনা বলল, হ, তাও ঠিক। মতি আধা শোয়া অবস্থা থেকে উঠে বসল। উৎসাহের সঙ্গে বলল, ঘটনাটা চিন্তা করো। আল্লাহ পাকের তরফ থেকে তোমার রিজিক পাশ হয়েছে ডাও পাখির সালন দেয়া ভাত, ঠিক কিনা? মর্জিনা বলল, হ্যাঁ, রিজিক পাশ হয়েছে বললে তো আর পাখির সালনের বাটি আসমান থেকে নাইমা তোমার কোলে পড়বো না। অন্য ব্যবস্থা লাগবো, ঠিক কিনা চিন্তা করে বলো। হ্যাঁ ঠিক। কাজেই আল্লাহ পাকে একটা ঝড়ের ব্যবস্থা করলো। বাড়ি ঘর উল্টাইল। মানুষের বিরাট ক্ষতি হইল। পশু পাখি মরল, ডাহুক পাখি মরল। ডাহুক পাখি মরল বইলে তুমি ডাহুক পাখির সালন পাইলে। এখন ঘটনা চিন্তা করো,
তোমারে খাওয়ানোর জন্যে আল্লাহ পাকরে কি যন্ত্রণা করণ লাগলো। যা বললাম এর মধ্যে জটিল চিন্তার বিষয় আছে, মাথা ঠান্ডা করে চিন্তা করো। নিজের যুক্তিতে মতি নিজেই মুগ্ধ, তার চোখ চকচক করছে, নিজেকে খুবই জ্ঞানী মনে হচ্ছে। মর্জিনা খাওয়া বন্ধ করে এক দৃষ্টিতে মতির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যুক্তির এই দিকটা তাকেও স্পর্শ করেছে। মতি বলল, কি চিন্তা করতেছ? মর্জিনা থমথমে গলায় বলল, আপনি আমারে মরা পাখির গোস্ত খাওয়াইছেন? ঝড়ে পাখি মরছে, হেই পাখি রাইন্দা নিয়ে আসছেন? রাগে মর্জিনার শরীর কাঁপছে। ব্যাপারটা যে উল্টো দিকে যেতে পারে এটা মতির কল্পনাতেও আসেনি। সে হড়বড় করে বলল, আরে কি কও তুমি? জুম্বা ঘরের মৌলানা সাবরে জিজ্ঞাসা করে আসছি, ঝড় তুফানে মরা পাখির মাংস খাওয়া জায়েজ আছে। হাদিসের বইয়ে পরিষ্কার লেখা। তুমি তো লেখাপড়া জানো না। লেখাপড়া জানলে তোমারে বই আইনা দেখাইতাম। তবে বজ্রপাতে মরা পশু পাখির মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ। মর্জিনা ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এসেছে। সে গলায় আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করছে। লক্ষণ মোটেও ভালো না। মতিকে দ্রুত সরে পড়া দরকার। আজ রাতটা এখানে থাকতে পারলে ভালো হতো। ডাক্তার সাহেবের সাইকেল সে চুরি করে নিয়ে এসেছে। ভোরবেলা সাইকেলের একটা গতি করা যেত। চুরি করে আনা গরু সামলানো যেমন মুশকিল, সাইকেল সামলানো ঠিক সেই রকমই মুশকিল। একবার গরু চুরি করে সে এমন বিপদে পড়েছিল, রাখার জায়গা নাই। শেষে খোয়ারে জমা দিয়ে 20 টাকা পেয়েছে। লাভের মধ্যে লাভ 20 টাকা। তার দিনটা ভালো মতো যাচ্ছিল। শেষের দিকে এসে সব কেমন এলোমেলো হয়ে গেল। মর্জিনা বারান্দা থেকে গজগজ করছে, তুই আমারে মরা পাখির গোস্ত খাওয়াইছস? তোরে আমি যদি গুনা খাওয়াই তাইলে আমি সতী মায়ের কন্যা না, আমি বেজন মা। তরকারির চামচ দিয়ে তোরে আমি 1 চামচ কাঁচা গু খাওয়ামো। তুই আমারে এখনো চিনস নাই। মতি ঘর থেকে বের হয়ে পড়ল। আর থাকা ঠিক না। তার মনটা খুবই খারাপ হয়েছে। মর্জিনা তুইতুকারি করছে। ভালোবাসার মানুষকে আদর করে তুইতুকারি করা যায়, তাতে দোষ হয় না। কিন্তু গালাগালি করে তুইতুকারি করা যায় না। মরা পাখির গোস্ত খেয়েছে তো কি হয়েছে? জ্যান্ত পাখির গোস্ত কি কেউ কোনোদিন খেয়েছে? হারামজাদি মরা পাখি শুধু দেখলো, মরা পাখির পেছনের ভালোবাসাটা দেখলো না। নবনের ঘুম ভাঙে সকাল 10টায়। সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে তার ক্লাস থাকে 9টায়। এই 2 দিন ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। যথাসময়ে অ্যালার্ম বাজে। ঘুমের ঘরে নবনী হাত বাড়িয়ে ঘড়ি হাতে নেয়। অ্যালার্ম বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে। অ্যালার্মের পর তার ঘুম গাঢ় হয়। খুব শান্তি শান্তি লাগে। তার ঘুম ভাঙে যথারীতি সকাল 10টায়। ক্লাস করা হয়নি এই নিয়ে তাকে মোটেও চিন্তিত মনে হয় না। দরজা খুলে সে বের হয়ে তীক্ষ্ণ গলায় বলে, আমার চা কোথায়? বলেই সে আবার নিজের ঘরে ঢুকে বিছানায় এলিয়ে পড়ে। বড় কাপ ভর্তি চা নিয়ে আসবে। চায়ে চুমুক দিতে দিতে আস্তে আস্তে ঘুম কাটাবে। তারপর আসবে দাঁত ব্রাশ করার প্রশ্ন, হাত মুখ ধোয়ার প্রশ্ন। আজ বৃহস্পতিবার, সকালের ক্লাস মিস হয়েছে। একটা টিউটোরিয়াল ক্লাস আছে দুপুর 2টায়। এডগার এলেন পোর কবিতা নিয়ে আলোচনা। It was many and many a years ago, in a kingdom by the sea, that a maiden there lived whom you may know, by the name of Annabel Lee. And this maiden she lived with no other thought, than to love and be loved by me. আচ্ছা, এই কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা একই গায়ের খুব মিল আছে না? আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এডগার এলেন পোর অ্যানাবেল লি কি রবীন্দ্রনাথের রঞ্জনা? স্যারকে এই প্রশ্ন করলে কেমন হয়? স্যার কি খুব রেগে যাবেন? স্যার আবার অস্বাভাবিক রবীন্দ্র ভক্ত। ইংরেজির অধ্যাপকরা রবীন্দ্র ভক্ত হন না। শহীদ স্যার রবীন্দ্র ভক্ত। শহীদ স্যারের ক্লাসটা না করলে আজ ছুটি। শুক্র শনি এমনিতেই ছুটি, 3 দিনের ছুটি। নবনী চায়ের কাপে চুমুক দিচ্ছে। দ্রুত চিন্তা করছে, দুপুরের ক্লাসটা করবে কি করবে না। মন স্থির করতে পারছে না। ক্লাস করাটা জরুরি, আবার পরপর 3 দিনের ছুটিটাও জরুরি। কোন জরুরিটা বেশি জরুরি? নবনীর শীত লাগছে। সারা রাত এসি চলেছে। ঘর এখন ডিপ ফ্রিজের মতো ঠান্ডা। ভোর রাতে শীতে কাঁপতে কাঁপতে একবার ঘুম ভেঙেছে। সে হাত বাড়িয়ে এসি বন্ধ করার রিমোট কন্ট্রোল খুঁজেছে।
পাওয়া যায়নি। বিছানা থেকে নেমে এসির রিমোট কন্ট্রোল খোঁজার কোনো মানে হয় না। সে কুকরি মুকরি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। কাল শেষ রাতে নবনের মনে হয়েছে সে এই পৃথিবীতে আগে আগে এসে পড়েছে। আরও 20-25 বছর পর তার জন্ম হলে যন্ত্রণা কম হতো। তখন বিজ্ঞান আরও অনেক দূর এগিয়ে যেত। ঘর বেশি ঠান্ডা হয়ে গেলে হাত বাড়িয়ে রিমোট কন্ট্রোল খুঁজতে হতো না। সে মুখে বলবে এসি বন্ধ, অমনি এসি বন্ধ। টিভির চ্যানেল বদলাবার জন্য বোতাম টিপাটিপি করতে হবে না। মুখে বললেই হবে চ্যানেল নাম্বার 7 ন্যাশনাল জিওগ্রাফি, অমনি চ্যানেল বদলে যাবে। শুরু হয়ে যাবে ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল। রাতে শোবার সময় নবনী সবকিছু হাতের কাছে নিয়ে ঘুমায়। এক বোতল পানি, এসির রিমোট কন্ট্রোল, টিভির রিমোট কন্ট্রোল, পছন্দের একটা গল্পের বই এবং একটা খাতা কলম, বিশেষ ধরনের কলম। লেখার সময় কলম থেকে আলো বের হয়, সেই আলোয় রাতেও লেখা যায়। খাতাটা সে রেখেছে স্বপ্ন দেখে ঘুম ভাঙলে স্বপ্নটা সঙ্গে সঙ্গে লিখে ফেলার জন্য, কারণ দিনের বেলায় রাতের কোনো স্বপ্নই তার মনে থাকে না। ইদানিং প্রতি রাতেই নবনী ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে। নবনীর দুঃসম্পর্কের এক চাচা ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি প্রফেসর, তিনি তাকে শোবার সময় খাতা কলম নিয়ে শুতে বলেছেন। নবনের চিকিৎসা করার সময় তার স্বপ্নগুলো জানা নাকি বিশেষ প্রয়োজন। গত রাতে কোনো স্বপ্ন দেখেছে কিনা নবনী মনে করতে পারল না। শেষ রাতে একবার ঘুম ভেঙেছে, তাহলে ধরে নেওয়া যায় স্বপ্ন দেখেই ঘুম ভেঙেছে। নবনী হাত বাড়িয়ে খাতাটা নিল, পাতা উল্টালো। হ্যাঁ, স্বপ্ন দেখেছে। গোটা গোটা করে স্বপ্ন লেখা আছে। এমনিতে নবনের হাতের লেখা জড়ানো, কিন্তু আধো ঘুম আধো তন্দ্রার সময়ের হাতের লেখা বেশ পরিষ্কার। নবনী লিখেছে, স্বপ্নে দেখলাম পানির উপর দিয়ে দৌড়ে যাচ্ছি। পানি বরফ শীতল, যতই সামনের দিকে এগুচ্ছি ততই পানি বাড়ছে। মনে হচ্ছে আমি গভীর পানির দিকে তলিয়ে যাচ্ছি। দৌড়ানো বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালাম। যেদিকে দৌড়াচ্ছিলাম তার উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম, সেদিকেও পানি বাড়ছে। আমি ক্রমাগত পানির নিচের দিকে যাচ্ছি। আবারও দাঁড়িয়ে পড়লাম। আমার চারদিকে হিমশীতল পানি, দিগন্ত রেখা বলে কিছু নেই। আমি দাঁড়িয়ে আছি এক দিক চিহ্নহীন সমুদ্রের মাঝখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা গভীর না, পানি আমার কোমর পর্যন্ত, কিন্তু যেদিকে যাওয়া যায় গভীরতা বাড়ে। হঠাৎ শো শো শব্দ হওয়া শুরু করলো। আমার চারদিক থেকে উঁচু হয়ে পানি আসছে, যে কোনো মুহূর্তে আমাকে ডুবিয়ে দেবে। ঘুম ভেঙে গেল। নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল। স্বপ্নটা রাতে যত ভয়ঙ্কর মনে হচ্ছিল আসলে তত ভয়ঙ্কর না। এই স্বপ্ন দেখার পেছনে কারণ আছে। সে স্বপ্নে দেখেছে হিমশীতল পানি। এর কারণ ঘর এসির জন্য খুব ঠান্ডা হয়ে গিয়েছিল। সে শীতে কাঁপছিল। এক্সটার্নাল স্টিমুলাই স্বপ্ন তৈরি করেছে। চারদিক থেকে পানি এসে তাকে গ্রাস করেছে। এর পিছনেও কারণ আছে। ঘুমোতে যাবার আগে সে ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল দেখছিল। দক্ষিণ মেরু নিয়ে প্রোগ্রাম। দক্ষিণ মেরুতে পানি পাওয়া গেছে। বিজ্ঞানীরা এই নিয়ে মহাচিন্তিত। দক্ষিণ মেরুতে পানি পাওয়ার কথা না, তাহলে কি বরফ গলতে শুরু করেছে? যদি দক্ষিণ মেরুর বরফ গলে যায় তাহলে পুরো পৃথিবী 24 ফুট পানির নিচে তলিয়ে যাবে। এরকম ভয়ঙ্কর প্রতিবেদন দেখে ঘুমোতে গেলে রাতে পানিতে ডুবে যাবার স্বপ্ন দেখা তো স্বাভাবিক। স্বপ্নের খাতায় কিছু নোট লিখে রাখা কি দরকার? স্বপ্ন প্রসঙ্গে তার নিজের কিছু ব্যাখ্যা থাকলো। এই ব্যাখ্যা সাইকিয়াট্রিস্ট সাহেবের কাজে লাগলেও লাগতে পারে। যে সাইকিয়াট্রিস্ট নবীনকে দেখছেন তার নাম একে হুসাইন। আইনস্টাইনের চেহারার সঙ্গে ভদ্রলোকের চেহারার খুব মিল আছে। মাথা ভর্তি ধবধবে সাদা চুল। আইনস্টাইনের গোঁফ ছিল, ভদ্রলোকের গোঁফ নেই। সাইকিয়াট্রিস্টরা উল্টাপাল্টা প্রশ্ন করেন, এরকম কথা শোনা যায়। এই ভদ্রলোকের বেলায় সেরকম মনে হয় না। ভদ্রলোকের প্রশ্নগুলো সুন্দর, তবে প্রশ্নের ধরন দেখে বোঝা যায় ভদ্রলোক কিছু না জেনেই নবনের দুঃস্বপ্নের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। প্রশ্নগুলো করা হচ্ছে সেদিক থেকে। নবনের ধারণা, প্রফেসর একে হুসাইন মোটামুটি নিশ্চিত যে ডাক্তার ছেলের সঙ্গে নবনের বিয়ে হয়েছে, তার সঙ্গে বনিবনা হচ্ছে না। নবনের দুঃস্বপ্নগুলো এই কারণে দেখছে। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক প্রশ্ন করার সময় চোখ বন্ধ করে প্রশ্ন করেন। এটা নবনের কাছে খুব অস্বস্তিকর মনে হয়।
কয়েকবার সে ভেবেছে সেও জবাব দেবার সময় চোখ বন্ধ করে রাখবে। দুজন কথা বলছে, দুজনেরই চোখ বন্ধ। মজার ব্যাপার। আচ্ছা মা নবনী, স্বপ্নগুলো কি তুমি বিয়ের আগেও দেখতে? মাঝে মাঝে দেখতাম। বিয়ের পর বেশি দেখছো, তাই না? প্রায় রোজ রাতেই দেখছো? তোমার ডাক্তার হাজবেন্ড আনিসও তো শুনেছি গ্রামের কোথায় যেন কাজ করছে। ঠিকই শুনেছেন চাচা। তুমি ওর সঙ্গে থাকছো না? কিভাবে থাকবো, ইউনিভার্সিটি তো খোলা। ওর কাছে যাও না? একবার গিয়েছি, গত মাসের 11 তারিখ, 3 দিন ছিলাম। তখনও কি দুঃস্বপ্ন দেখেছ? কি দেখেছ মনে আছে? একটা শুধু মনে আছে, বাড়িতে আগুন লেগে গেছে, আমরা বের হতে পারছি না, কারণ দরজা খুঁজে পাচ্ছি না। কাঠের বাড়ি না দালান মনে নেই। আগুনের সঙ্গে প্রচুর ধোঁয়া ছিল নাকি শুধুই আগুন তাও মনে নেই। সেই স্বপ্নে তুমি একা ছিলে নাকি তোমার সঙ্গে তোমার হাজবেন্ডও ছিল? মনে নেই চাচা, আমার স্বপ্ন মনে থাকে না। রাতে যা দেখি সকালবেলা ভুলে যাই। তাহলে এই স্বপ্নটা মনে আছে কিভাবে? কিছু কিছু স্বপ্ন মনে থাকে। তোমার শ্বশুর বাড়ি তো ঢাকাতেই, তাই না? শ্বশুর বাড়ি ঢাকায় না, তবে আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় থাকেন, কলাবাগান একটা ফ্ল্যাটে। তুমি তাদের সঙ্গে থাকো না? জি না, মাঝে মাঝে দেখা করতে যাই, কিন্তু থাকি না। থাকো না কেন? নিজের ঘর ছাড়া আমার ঘুম হয় না। তাছাড়া ওদের বাড়িতে এসি নেই। আমার খুব একটা খারাপ অভ্যাস হয়েছে, রাতে ঘুমোতে যাওয়ার সময় এসি লাগে। শীতের সময় আমি এসি ছেড়ে রাখি, ডাবল লেপ গায়ে দিয়ে ঘুমাই। শ্বশুর শাশুড়ি তোমার কেমন লাগে? মোটামুটি লাগে, খারাপও না আবার ভালো না। এই দুইজনের মধ্যে কাকে তোমার বেশি অপছন্দ? আমার শ্বশুরকে। উনি বেশি কথা বলেন। উনি কাউকে কথা বলতে দেবেন না, নিজে কথা বলবেন। অন্য কেউ কথা বললে তিনি কেমন জানি বিরক্ত হন, ভ্রু কুচকে তাকান। কি নিয়ে কথা বলেন? বেশিরভাগ সময় হোমিওপ্যাথি নিয়ে। রিটায়ার করার পর হোমিওপ্যাথির বই পড়ছেন তো, হোমিওপ্যাথি মাথার ভেতর ঢুকে গেছে। চিকিৎসা করছেন? নিজের আত্মীয় স্বজনদের মধ্যে করছেন। আমি যে কবার তার কাছে গিয়েছি তিনি জোর করে ওষুধ খাইয়ে দিয়েছেন। কি ওষুধ? এপিকাপ। আপনি যদি কিছুক্ষণ তার সামনে থাকেন তাহলে আপনাকেও হয়তো কোনো ওষুধ খাইয়ে দেবেন। তুমি যে সব দুঃস্বপ্ন দেখো তার মধ্যে তোমার শ্বশুরকে কখনো দেখেছ? মনে নেই চাচা। মা শোনো, মাথার কাছে সবসময় একটা খাতা রাখবে আর কলম রাখবে। খাতাটা হলো স্বপ্ন খাতা। স্বপ্ন দেখে যদি ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে সব গুছিয়ে স্বপ্নটা লিখে ফেলবে। অবশ্যই তারিখ দেবে, সময় লিখে রাখবে। আপাতত ঘুমের ওষুধ দিচ্ছি, ডরমিকাম। সাইড ইফেক্ট নেই বললেই চলে। বিছানায় যাবার আধা ঘন্টা আগে একটা ডরমিকাম খাবে। চাচা, আমার তো ঘুমের কোনো সমস্যা নেই। বিছানায় যাওয়া মাত্র আমার ঘুম পায়, ঘুমের ওষুধ খাবো কেন? ঘুমের ওষুধটা খাবে যাতে সাউন্ড স্লিপ হয়। ঘুম গাঢ় হলে দুঃস্বপ্ন দেখবে না। দুঃস্বপ্ন না দেখলে স্বপ্নের খাতায় দুঃস্বপ্নগুলো লিখবো কিভাবে? আমার সমস্যাটা কি তা বোঝার জন্য হলেও তো স্বপ্নগুলোর বিষয়ে আপনার জানা দরকার। নবনীর কথায় প্রফেসর একে হুসাইন এমনভাবে বিরক্তিতে চোখ মুখ কুচকালেন যে নবনের হাসি পেয়ে গেল। সে হাসি চাপা দিয়ে গম্ভীর গলায় বলল, চাচা, আপনি ভুরু টুরু কুচকে ফেলেছেন কেন? আপনি কি আমার কথায় বিরক্ত হয়েছেন? সামান্য হয়েছে। কেউ যখন তুচ্ছ কথা নিয়ে পেঁচায় আমার ভালো লাগে না। তোমার মধ্যে এই অভ্যাসটা আছে। নবনী আগের চেয়েও গম্ভীর গলায় বলল, চাচা, আপনার মেজাজ খিটখিটে তো, এই জন্যই আমার কথা পেঁচানো মনে হচ্ছে। আমি মোটেও পেঁচানো কথা বলছি না। আপনার নাক্স ভূমিকা খাওয়া উচিত। খিটখিটে মেজাজের মানুষের প্রধান ওষুধ হলো নাক্স ভূমিকা। 200 পাউডারের নাক্স ভূমিকা সকালে 4টা আর রাতে 4টা করে খাবেন। এই ওষুধ আমি শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে। আপনি বললে আমার শ্বশুরের কাছ থেকে আমি ওষুধ এনে দেব। ভদ্রলোক কিছু বললেন না, স্থির চোখে নবনের দিকে তাকিয়ে রইলেন। সেদিন তার দৃষ্টি দেখে নবনের মনে হয়েছিল নবনের মতো রোগী তিনি খুব বেশি দেখেননি। দেখার ব্যাপারে তার উৎসাহও নেই।
বইটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।